হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখন নাচানাচিতে ব্যস্ত থাকায় খাবারের কথা মনেই ছিল না। আদনানের একবার ইচ্ছে হলো এই বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছিল সেটা রুহিকে জিজ্ঞাসা করার, কিন্তু তার আগেই রুহি এক অভাবনীয় অফার দিয়ে দিল তাকে। আদনান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নুডলস খাবেন? তুমি আমাকে নুডলস অফার করছো, ব্যাপার কি? রুহি ঠোঁট উল্টে বলল, না মানে, আমার খাবারের দিকে তো নজর দিয়েছেন। এখন যদি আমি একা খাই নিশ্চয়ই আমার পেট ব্যথা করবে, তাই ভাবলাম আপনাকে দিয়েই খাই। আদনান রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই রুহি প্যান থেকে নুডলসটা দুটা বাটিতে বেড়ে নিয়ে একটা আদনানের দিকে বাড়িয়ে দিল। আদনান সেটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন হয়েছে বলবেন না? নো সো ব্যাড, ইজ ভেরি স্পাইসি। বলেই আদনান পানি খেতে লাগলো। সে বেশি ঝাল খেতে পারে না, কিন্তু রুহি ঝাল ভীষণ প্রিয়, তাই নুডলসটা অতিরিক্ত মশলা দিয়ে রান্না করেছে সে। আদনান খাওয়ার মাঝে একটু পরপর পানি খাচ্ছে। রুহি মুখ ঝামটা দিয়ে বলল, ভালো মতো প্রশংসা তো করবেনই না। নট সো ব্যাড, সো স্পাইসি। কিছু বললে? না কিছু না, আপনি খান। খেতে খেতে এক সময় আদনান ঝালে হিস হিস করতে থাকা রুহির দিকে তাকালো। ঝালে জিহ্বা পুড়ে যাচ্ছে, অথচ একবারও পানি খাচ্ছে না মেয়েটা। ফর্সা গাল দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে। আদনানের ইচ্ছা হলো একবার সেগুলোকে গভীরভাবে ছুঁয়ে দিতে। পরে নিজের ইচ্ছেতে নিজেই ভীষণ বিরক্ত হলো সে। এরপর এরকম ঝগড়াটে একটা মেয়ের প্রতি কেন সে এত ইন্টারেস্ট ফিল করছে, সেটা উত্তর নিজেই সে পেল না। তবু খাওয়ার ফাঁকে ফাঁকে রুহির মিষ্টি মুখটার দিকে বারবার আর চোখে তাকাতে লাগলো সে। পরের দিন খান ম্যানশনের ড্রয়িং রুমে যথারীতি আলোচনায় বসলো সবাইকে নিয়ে। আলোচনার টপিক হলো আরিয়ান আর রিদিতার বিয়ে। সেই আলোচনায় সবাই উপস্থিত থাকলেও এখনও অংশগ্রহণ করেনি আদনান। সে এখনও রুমে বেঘোরে ঘুমাচ্ছে। মিসেস আনিকা রহমান বাধ্য হয়ে আদনানের জগের পানিতে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিলেন। উনি চান না এখনই এসে একটা হুলুস্থুলুস কাণ্ড করে বসুক আদনান। উনি এখনও রিদিতার বিয়ের ব্যাপার নিয়ে আদনানের সাথে কথা বলার জন্য প্রস্তুত নন। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তার কিছু সময় লাগবে। তার কিছুটা সময় লাগবে। এরপর ছেলেকে বোঝানোর জন্য যা যা করার দরকার হয় তিনি সব করবেন। দরকার হলে ছেলের হাতে পায়ে ধরে কোনো ঝামেলা না বাঁধানোর জন্য অনুরোধ করবেন। আপাতত তাকে এসব জানতে দিতে চায় না তিনি। মিস্টার রায়হান শাহরিয়ারও একই চিন্তাধারা, কিন্তু তাদের মনে মনে প্রবল অপরাধবোধ কাজ করছে। তাদের বারবার মনে হচ্ছে ছেলেটাকে তারা বাজেভাবে ঠকাচ্ছেন, কিন্তু এছাড়া আর কি বা উপায় আছে। মিসেস শায়লা আনিকার রহমানের উদ্দেশ্যে বললেন, আদনান বাবা কোথায়? সে কি বিয়ের ব্যাপারে কিছু জানে? ওকে আমরা এখনো কিছু জানাইনি। মিসেস আনিকার রহমানের কথায় উপস্থিত সকলে অবাক হয়ে গেলেন। তারা মনে করত যে আদনান সবটা জানে, আর তাকে এভাবে না জানানোর মানেটা কি। আদনানকে কিছু জানানো হয়নি কেন? ডক্টর রেজা চৌধুরী জিজ্ঞাসা করলেন। আসলে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না, ও এসব ব্যাপারে তেমন একটা ইনভলভ হতে চায় না, তাই পরে জানালেও সমস্যা হবে না। তাই বলে নিজের একমাত্র কাজিনের বিয়ে সম্পর্কে এখনো জানবে না? আরিয়ান পাল্টা প্রশ্ন করল। মিসেস আনিকার রহমান চুপ হয়ে গেলেন। তার মনে মনে যে কতটা অনুতপ্ত আর অনুশোচনা হচ্ছে তা তিনি ভালো জানেন। মিস্টার রায়ান পরিস্থিতি সামাল দিতে বললেন, আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আরিয়ান, তুমি নিজের বিয়ে নিয়ে চিন্তা করো। আফটার অল জীবনে বিয়ে তো একবারই করবে, তাই আগে ভাগে ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও।
আরিয়ান হৃদিতার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হৃদিতাও মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসলো। আদনান আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। সবেমাত্র ঘড়ির দিকে তাকিয়ে তরাক করে লাফিয়ে উঠল সে। দুপুর প্রায় 12টা বাজতে চলল। এখনও সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেলা অবধি সে কখনোই ঘুমায় না। হায়েস্ট হলে সকাল 7টা পর্যন্ত ঘুমায়। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল আদনান। তখনই সকালের চা নাস্তা নিয়ে রুমে ঢুকলো রুহি। মিসেস শায়লা তাকে জোর করে আদনানের রুমে পাঠিয়েছেন। কালকের ঘটনার পর থেকে আদনানের সামনে সে মোটেও আসতে চায়নি। তাও এক প্রকার বাধ্য হয়ে মুখ গোমড়া করে ভেতরে ঢুকলো। কিন্তু ভেতরে ঢুকে কাউকে না দেখে সে অবাক হয়ে গেল। নাস্তার ট্রেটা টেবিলের উপরে রেখে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। রুমে কেমন অন্যরকম একটা সুঘ্রাণ ছড়িয়ে আছে। কাল অবধিও এ রুমে এমন সুঘ্রাণ ছিল না। এটা কি আদনানের পারফিউমের ঘ্রাণ? মন মাতানো এক মিষ্টি সুঘ্রাণ। এক রাতেই ঘরের প্রতিটা আসবাবপত্র কি সুন্দর করে গোছানো। লোকটা শৌখিন আছে বলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল রুহি। তখনই ওয়াশরুমের দরজা খচ করে খুলে গেল। রুহি পিছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই আদনানের পরনে কেবলমাত্র তোয়ালা জড়িয়ে মাথা মুছতে মুছতে খালি গায়ে রুমে প্রবেশ করলো। ঘাড় অবধি লম্বা সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর ছড়িয়ে আছে। জিম করা ফর্সা মসৃণ শরীরটায় হালকা হালকা ভেজা। শরীর থেকে একটা মন মাতানো সুঘ্রাণ ভেসে আসছে। রুহি সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। ওর যে লজ্জা পেয়ে পালানো উচিত সে কথা বেমালুম ভুলে গেল যেন। আদনান এতটাই অবাক হয়ে তাকিয়ে আছে যে সে যে খালি গায়ে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে সে কথা যেন ভুলে গিয়েছে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনার দিকে তাকিয়ে থাকার পর যখন দুজনেরই হুঁশ ফিরল তখন দুজনই একসাথে জোরে একটা চিৎকার মারল। রুহি চিৎকার থামিয়ে যেই দরজা দিয়ে পালাতে যাবে অমনি হোঁচট খেয়ে উল্টো আদনানের উপরে পড়ে গেল। আদনান বেচারা ওকে নিয়ে বিছানায় পড়ে গেল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে আছে আর আদনান হকচকিত হয়ে শুয়ে আছে বিছানায়। তখনই বাইরে কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত রুহিকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো সে। তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে মিসেস আনিকা রায়হান আর মিসেস শায়লা ডাকতে লাগলেন। কি হয়েছে আদনান? এত চিৎকারের শব্দ কিসের? রুহিরও আওয়াজ শুনলাম মনে হয়। ও কি ভিতরে আছে? এখন যদি আদনান বলে যে রুহি ভেতরে আছে তাহলে ওরা কি না কি ভেবে বসবে। তাই আদনান মিথ্যা করে গলা উঁচিয়ে বলল, আরে না আন্টি, রুহি ভিতরে আসবে কি করে? আপনি ভুল শুনেছেন মনে হয়। আমি তো ভিতরে মিউজিক বাজিয়ে ডান্স করছিলাম। ও, আমিও না কি ভেবে বসে আছি। রুহি কি তোমায় চা নাস্তা দিয়ে গেছে বাবা? হ্যাঁ আন্টি, একটু আগেও দিয়ে গেছে। আদনান, তুমি দ্রুত রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে আম্মু। মিসেস আনিকা রায়হান আর মিসেস শায়লা চলে গেলেন। আদনান যেন হাঁপ ছেড়ে বাঁচল। পেছনে ঘুরে তাকাতেই ভয়ে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে থাকা রুহিকে নজরে পড়ল তার। সাথে সাথে মেজাজ কিছুটা চটে গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বলা নেই কওয়া নেই, এভাবে একটা ছেলের রুমে এসে বসে আছো? রুহি ভেংচি কেটে বলল, বয়ে গেছে আমার আপনার রুমে এসে বসে থাকার। মামি আপনাকে নাস্তা দিয়ে আসতে বলেছিল, এই জন্যই তো এসেছি। না হলে আপনার মতো হনুমানের রুমে কে আসবে? কি আমি হনুমান? রুহি ঢোক গিলে ফেলল। সামনাসামনি এভাবে কথাটা বলা উচিত হয়নি তার। এখন যদি রুহিকে একা পেয়ে কিছু করে ফেলে। রুহি আমতা করে বলল, আমি বাইরে যাব। বলে যেই না রুহি বাইরে যেতে নিবে অমনি আদনান ওর পথ আটকে দাঁড়ালো। রুহি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আদনান ওর দুই হাত দেওয়ালের দুই পাশে চেপে ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে ফিস ফিস করে বলল, কি বললে তুমি একটু আগে?
আদনানের মুখ রুহির একদম কাছাকাছি এসে পড়েছে। আদনানের নিঃশ্বাস প্রশ্বাস রুহির চোখে মুখে পড়ছে। আদনানের কপালের কাছে আসা ভেজা চুলগুলো থেকেও মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। সব মিলিয়ে রুহির পাগল করার মতো অবস্থা তৈরি হলো। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। আদনান নির্মিষ দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার ভয়ার্ত আর মিষ্টি চেহারা দেখে বাঁকা হাসলো। আদনান রুহির কাঁপা কাঁপা ঠোঁটগুলো হাত দিয়ে একটু স্পর্শ করে তার কাছ থেকে সরে এসে ব্যঙ্গাত্ম কণ্ঠে বলল, এই চুনুপুটির মতো সাহস নিয়ে আমার সাথে লড়তে চাও তুমি? এখনো বাচ্চা মেয়ে আছো তুমি? আগে হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়িয়ে আসো তুমি, এরপর আমার সাথে ঝগড়া লাগতে এসো। আর জাঁচ কিছুটা কম দেখিও মিস ধানিলঙ্কা। এইদিকে আদনানের স্পর্শ এবং তার কথা শুনে রুহি হতবম্বর মতো তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার দেহ অজানা শিহরণে বারংবার কেঁপে উঠছে। আদনান সেটা লক্ষ্য করে ভ্রু কুঁচকে বলল, কি হলো? এখনো এখানে স্টার শোর মতো দাঁড়িয়ে আছো কেন? কাঁপাকাঁপি করছে কেন শৈল? আরো কোনো ডোজ দিব নাকি? আদনানের কথা শেষ হতে দেরি আর রুহির ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না। আদনান সেদিকে তাকিয়ে মুচকি হেসে দরজা লাগিয়ে দিল। বিকালের দিকে খান ম্যানশনের একজন খ্যাতমান প্রডিউসার সাইফুল শেখ এলেন আরিয়ানের সাথে দেখা করতে। তার নতুন মুভি লঞ্চ করছে। সেই মুভির একটি গানের জন্য আরিয়ানকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চান তিনি। অবশ্য সবাই বেশ অবাক হয়েছে, কারণ আরিয়ান গান ছেড়ে দিয়েছে 6 মাস হবে। যদিও তার কয়েকটি গানের অ্যালবাম বের হয়েছিল, কিন্তু গত 6 মাসে গানের জগতে অনেকেই তাকে ভুলে গিয়েছে। তার এখন তেমন কোনো পরিচিতি নেই। এমন একজন সিঙ্গারকে কেন একটা মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিবেন তিনি? প্রশ্নটা সকলের মনে বেশ উকিঝুঁকি মারল। প্রডিউসার সাইফুল শেখ চা নামিয়ে রেখে বললেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একজন পরিচিতি না পাওয়া ছেলেকে কেন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চাচ্ছি আমার মুভিতে। ওয়েল, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলে কিছুটা নড়ে চড়ে বসলেন তিনি। উপস্থিত সকলে অপেক্ষায় রইল তার মুখ থেকে কথাটা শোনার জন্য। আরিয়ানের বন্ধু সহ আদনানও উপস্থিত আছে এখানে। সাইফুল শেখ আবার বলতে শুরু করলেন, আরিয়ানকে আমি অনেক আগে থেকেই চিনি। সে যখন নতুন নতুন গান করত তখন থেকেই তার সাথে আমার দেখাশোনা। এরপর তো তার কয়েকটি গানের অ্যালবামও বের হলো। আমি আশা করেছিলাম সে খুব বড় একজন গায়ক হবে। আমার সাথে তার আসা যাওয়াও ভালো ছিল। তাকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম। তখন থেকেই আমার মুভিতে তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমি ওর ঠিকানা জানতাম না। ওর ভার্সিটিতে গিয়েও জিজ্ঞাসা করলাম ওর ব্যাপারে। জানতে পারলাম ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাকি গুরুতর ইনজুরি হয়েছিল। খবরটা শুনে আমি মনে মনে বেশ কষ্ট পেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম আরিয়ানকে খুঁজে বের করার, কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর হৃদিতার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এরপর এই মেয়েটা আরিয়ানকে নিয়ে একদিন আমার স্টুডিওতে আসলো। তার গানের গলা নাকি চমৎকার, তাই কয়েকটা ট্রায়াল নিতে বলল। আমি তো আরিয়ানকে দেখেই চিনে ফেলেছিলাম। এরপর আর কোনো কথা না বলে ওর বেশ কয়েকটি গানের ট্রায়াল নিলাম। অসম্ভব সুন্দর গানের গলা ওর। প্রত্যেকটি গানই আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদি ও 6 মাস আগে থেকে গান গাওয়া শুরু করতো, তাহলে এতদিনে ও বেশ পরিচিতি পেয়ে যেত। কিন্তু আফসোস, ভাগ্য তার সহায় ছিল না। কিন্তু আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে খুব শীঘ্রই খুব বড় একজন সিঙ্গার হয়ে যাবে। আর এমন একজন সুরেলা সিঙ্গারকে আমি কি করে হাতছাড়া করি? তাই আমার 20তম মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি আরিয়ানকে নিতে চাই। শুধু একটি মাত্র গান না, বেশ কয়েকটি গানে তাকে আমার চাই। মিস্টার সাইফুল শেখের কথা শুনে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন দিতে লাগলো। আফটার অল, আরিয়ান অবশেষে আবার পড়াশোনার পাশাপাশি গানের জগতে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর পেছনে সর্বাধিক অবদান হৃদিতার। আদনান নিজেও আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন জানালো। আদনান যতই নিজের রাগান্বিত চেহারা দেখাক না কেন, মনের দিক থেকে ও খুবই নরম। কারো কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সে করবে না।
কারো প্রতি খারাপ চাওয়া তার মনে নেই, শুধু নিজের ভালোবাসাটা নিজের কাছে আগলে রাখতে চায়। আরিয়ান হৃদিতাকে নিজের রুমের করিডোরে নিয়ে এসে তার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে মুখের সামনে মুখ রেখে সম্মানীয় কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনের চাঁদে জ্যোৎস্নার আলো ঝরানোর জন্য ধন্যবাদ রীতি। সারা জীবন আমার আকাশের চাঁদ হয়ে থাকবে তুমি। কখনো যেন অমাবস্যার ঘন অন্ধকার তাতে ঠাঁই নিতে না পারে। হৃদিতা লজ্জা পেয়ে মুস্কি হেসে বলল, আমার মনের রাজ্যে রাজত্ব করা একমাত্র বীর পুরুষ রাজপুত্র তুমি। সেখানে যেমন সবসময় তোমার রাজত্ব ছিল তেমনি সবসময় থাকবে, কিন্তু কখনোই আমার থেকে হারিয়ে যাবে না, কথা দাও। আরিয়ান হৃদিতার হাত আরো শক্ত করে ধরে পরম বিশ্বস্ত কণ্ঠে বলল, কখনই হারিয়ে যাব না। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি আমার হৃদয়ে চিরকাল রাজত্ব করবে। আমার চোখের সামনে না থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণও কমবে না। রাতে বেশ সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা হলো আরিয়ান সিঙ্গার হওয়ার খুশিতে। এটা অবশ্য ফ্যামিলির সবাইকে নিয়ে, বাহিরের কেউ নেই। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো এই পরিবারের একটা অংশ, তাই ওদের বাহিরের কেউ বলা যায় না। পার্টিতে হৃদিতার ডার্ক মেরুন ল্যাভেন্ডার কালারের একটা খুব সুন্দর গাউন পরলো। আরিয়ান ডার্ক মেরুন কালারের প্রিন্স কোট, কালো ড্যামিন পরেছে। দুজনকেই খুব সুন্দর লাগছে। আদনান ব্ল্যাক শার্ট, অফ হোয়াইট কালার স্যুট আর জিন্স পরেছে। রুহি অফ হোয়াইট রঙের একটা সুন্দর গাউন পরেছে। কাকতালীয়ভাবে ওদের দুজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো ওরা দুজনই একজন আরেকজনের সাথে শুধু ঝগড়ায় লেগে থাকে, মিল খুব কমই থাকে ওদের মাঝে। পার্টিতে অনেক আনন্দ করার পরে কাপল ড্যান্স শুরু হলো। স্বাভাবিকভাবে আরিয়ান আর হৃদিতা কাপল ড্যান্স করতে লাগলো। ফোকাস লাইট ওদের দিকে তাক করে রাখা, খুব সুন্দরভাবে বল ডান্স করছে ওরা দুজন, একে অপরের থেকে যেন চোখই সরছে না। সবাই ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা দেখে আদনান মনে মনে বেশ রেগে গেল। মিসেস আনিকার রহমান সেটা বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে কনভিন্স করছেন। আদনান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কোনো ধরনের সিনক্রেট করলো না। রোহান আর শ্রাবণী, শান্ত আর ঈশিতা, শাকিল আর রিঙ্কি কাপল বল ডান্স করতে লাগলো। অপরদিকে মাহিম, তন্ময় বেচারারা সিঙ্গেল হয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওদের চেহারাটা দেখার মতো ছিল। আদনান এক পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। হঠাৎ রুহি ওর পাশে এসে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, আপনি আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান তার বাঁ ভ্রু তীর্যিকভাবে উঁচিয়ে অবাক হয়ে বলল, সরি। আরে শুনতে পান না নাকি? আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান গ্লাসটা এক পাশে রেখে নড়ে চড়ে বসে বেশ ভাত নিয়ে বলল, আদমান সারিয়ার এখনো এত খারাপ সময় এসে জানি যে যে তোমার মতো একটা পেতনির সাথে সে ডান্স করবে। রুহি রেগে মেগে বলল, কি আমি পেতনি? পেতনির 14 গোষ্ঠী। রুহি কটমট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যেতে নিলে আবার ফিরে এসে বলল, প্লিজ পড়ুন না একবার। আমার বান্ধবীরা সবাই জানে যে আমার খুব ভালো আর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো কোনো রিলেশনই করি না। এখন ওরা আমার কাপল ডান্সের ভিডিও দেখতে চাচ্ছে। আমি ভুল করে বলে ফেলেছিলাম যে আমি একটা পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। এখন ওদেরকে ভিডিও না দেখাতে পারলে ওরা আমাকে মিথ্যাবাদী ভাববে। আদনান ভাবসলীন ভাবে খাপছাড়া ভঙ্গিতে বলল, মিথ্যাবাদী তো মিথ্যাবাদী বাবা উচিত। বলেই আদনান চলে গেল। রুহি গাল ফুলিয়ে বসে থাকলো সেখানে। কিছুক্ষণ পর একটা পুরুষালী হাত তার দিকে এগিয়ে থাকতে দেখে সে অবাক হয়ে উপরের দিকে তাকালো। আদনান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আদনান তার সাথে ডান্স করবে। সে প্রচণ্ড খুশি হয়ে আদনানের হাতটি ধরল। দুজনে মিলে কাপল ডান্স করতে লাগলো। কেন যেন আদনানের মাঝে হঠাৎ কেমন অন্যরকম অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল, তবে সেটাকে সে বিশেষ পাত্তা দিল না। আদনান মেয়েদের সাথে কখনোই এমন করে না। হৃদিতা বাদে অন্য কোনো মেয়ে তার কাছে কখনো পাত্তা পায়নি, কিন্তু আজ রুহির এমন মলিন মুখ দেখে সে কেন জানি ফিরে এসেছিল। মেয়েটাকে মলিন মুখে দেখতে কেমন যেন খারাপ লেগেছিল তার।
হাসি খুশি আর আনন্দের মাঝে কেটে গেছে কয়েকটি দিন। এই কয়েকদিন সব কিছু আগের মতোই রয়েছে। আরিয়ান আর হৃদিতার খুনসুটিময় প্রেম, আদনান আর রুহির ঝগড়া, আবার একটু পরে তাদের মিলিয়ে যাওয়া, এসব মিলিয়ে খান ম্যানশনের সবার মধ্যে শান্তি আর সুখ বিরাজ করছে। আদনান অনেকবার চেষ্টা করেছিল হৃদিতাকে তার নিজের মনের সব কথাগুলো বলে দিতে, কিন্তু কোনো এক বাধা তাকে সেটা করতে দেয়নি। নিজের মনের অব্যক্ত কথাগুলি সে আর প্রকাশ করতে পারেনি হৃদিতার কাছে। সে ভাবছে আর তো মাত্র কয়েকদিন, এরপর তো হৃদিতাকে নিয়ে তারা কানাডা চলে যাবে। তখন সময় করে হৃদিতাকে তার মনের কথা বলে দিবে আদনান। তখন হৃদিতা আজীবনের জন্য তার হয়ে যাবে। এর মধ্যে মিসেস আনিকা রহমান অনেকবার চেষ্টা করেছেন আদনানকে হৃদিতার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি বলতে পারেননি। আদনানও আগ বাড়িয়ে সেদিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের কথা কাউকে জিজ্ঞাসা করেনি। সে সেটাকে নর্মাল ভেবে নিয়েছিল। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে, আনিকা রহমানের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনা ততই বাড়ছে। ইদানিং তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। যেভাবেই হোক খুব দ্রুতই আদনানকে সব কথা বলে দিয়ে বোঝাতে হবে। আজ খান ম্যানশনের সবাই আরিয়ান আর হৃদিতার বিয়ে শপিং করতে যাচ্ছে। আদনান ভেবেছে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সেজন্য সবাই শপিং করতে যাচ্ছে, কিন্তু এত আয়োজন করে শপিং করার ব্যাপারটা তার ঠিক বোধগম্য হলো না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে জিজ্ঞাসা করতে গেল না সে। যথারীতি সবাই মহা হৈহুল্লোড়ের সাথে গাড়িতে চড়ে বসলো। এক্ষেত্রে সবার আগে এক ধাপ এগিয়ে আছে আরিয়ানের বন্ধুরা। ওরা সবগুলো মিলে একটা গাড়ি বুক করে ফেলেছে। সেখানে অবশ্য ড্রাইভিং ও ফ্রন্ট সিটে আরিয়ান আর হৃদিতা আছে। অপর গাড়িতে মিসেস শায়লা, ডক্টর রেজা চৌধুরী, মিসেস আনিকা রহমান, রায়ার শাহরিয়ার আর সাদিকা বেগম বসেছেন। তাই দুটা গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। অপরদিকে আদনান সব সময় একা ড্রাইভ করতে পছন্দ করে, তাই সে তার গাড়িতে কাউকে অ্যালাউ করলো না। কিন্তু বাদ পড়ে গেল তো রুহি। সে রেডি হতে হতে অনেকটা দেরি করে ফেলেছে। এখন দেরি করার মাসুল দিতে হবে তাকে। প্রথম দুটা গাড়িতে যেয়ে দেখে গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। চাপাচাপি করে বসতে গেলে তার মেকআপের 12টা বেজে যাবে। সে কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো হয়ে মিসেস সাদিকা বেগমের কাছে আসলো। সাদিকা বেগম মেয়ের মলিন চেহারা দেখে বললেন, তুই আমার সাথে এসে বস মা। তোমাদের গাড়িতে তো এতটুকু জায়গাও নাই, এখানে চাপাচাপি করে বসলে আমার ড্রেস আর মেকআপ পুরো খারাপ হয়ে যাবে। আমি এখানে বসবো না। আরিয়ান ভাইয়াদের গাড়িও তো পুরো হাউসফুল হয়ে গেছে, এখন আমি কি করব আম্মু? কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছুটা নাকি সুরে কথাগুলো বলল রুহি। তখনই খান ম্যানশনের সিঁড়ি দিয়ে পুরো হ্যান্ডসাম লুকে গটগটিয়ে নিচে নামছিল আদনান। চাল চলন, পোশাক আশাক বেশ স্টাইলিস্ট বোঝা যাচ্ছে। ওকে দেখে তো রুহি চোখই সরাতে পারছে না। ব্ল্যাক শার্ট ইন করা, ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে স্পাই করে রাখা, চোখে কালো সানগ্লাস, হাতে ব্ল্যাক রোলেক্স মডেলের রিস ওয়াচ, মুখে হালকা চাপ দাড়ি। অসম্ভব সুদর্শন লাগছে আদনানকে। পুরো আরিয়ানের কার্বন কপি যেন। ওদের দুজনকে আপন ভাইয়ের মতো মনে হয় রুহির কাছে। দুজনের চেহারা, চাল চলন আর গেট আপ অনেক মিল আছে। রুহির মাঝে মাঝে মনে হয় ওরা আপন দুই ভাই। রুহি হা করে আদনানের দিকে তাকিয়েছিল। পেছন থেকে যে তার মা আর মামি তাকে অনবরত ডাকছে, সেই দিকে তার কোনো খেয়াল নেই। আদনান তার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজাতেই রুহির হুঁশ ফিরল যেন। আদনান বাঁকা হেসে ভাত নিয়ে বলল, মুখটা বন্ধ করো মিস ধানিনঙ্কা, মুখে তো মশা মাছি ঢুকে যাবে। এভাবে একটা হ্যান্ডসাম ছেলের দিকে কুনজর দিলে সে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। রুহি নিজেকে সামলে নিয়ে কটমট করে আদনানের দিকে তাকিয়ে ভেংচি কেটে বলল, ওহ, কি এসেছেন আমার হ্যান্ডসাম রে, তাকে নাকি দেখতে হ্যান্ডসাম লাগছে, পুরো একটা শেওড়া গাছের ভূত। আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখুন মিস্টার আদনান শাহরিয়ার। বলেই রুহি ভোর দৌড় মারল। আদনান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, একবার শুধু হাতের কাছে পাই তোমাকে, তখন বোঝাবো কত দানে কত চাল। আমি শ্যাওলা গাছের ভূত? হ্যাঁ, নিজে তো একটা শ্যাওলা গাছের পেতনি, সাদা পেতনি।
বলে আদনান গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। আর ওইদিকে রুহি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ির সামনে যেতেই আরিয়ান জিজ্ঞাসা করলো, কি হচ্ছে রুহি? তুই এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে বস। রুহি কাঁদো কাঁদো হয়ে বলল, সব গাড়ি তো ফিল আপ হয়ে গেছে ভাইয়া, এখন গাড়িতে একটা সিটও ফাঁকা নেই, আমি এখন কিভাবে যাব বলতো? আরিয়ান কি যেন একটা ভেবে গাড়ি থেকে নেমে আসলো। প্রথমে মিসেস শাইলার গাড়ির কাছে গেল। সেখানে সব সিট হাউসফুল দেখে আদনানের গাড়ির কাছে গেল। লুকিং গ্লাসে হালকা কড়া নাড়ল। আদনান লুকিং গ্লাস নামাতেই আরিয়ান তার উদ্দেশ্যে বলল, হ্যাঁ ব্রো, রুহিকে একটু তোমার গাড়িতে নেবে? বেচারে কোনো গাড়িতে উঠতে পারছে না, সবগুলো হাউসফুল হয়ে গেছে। আদনান সানগ্লাস নামিয়ে রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ মেরে বলল, উনি চাইলে আমার গাড়িতে বসতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যে গাছে ভূত সেই গাছেই জেনে শুনে চড়তে চায় না রুহি। এই হনুমানটা একবার তাকে একা পেলে আস্ত চিবিয়ে খাবে, সেটা সে ভালো করেই জানে। কিছুতেই এর সামনে ধরা দেওয়া যাবে না। সে শুকনো ঢোক গিলে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, না না ভাইয়া, সমস্যা নেই, আমি তোমাদের সাথে তোমাদের গাড়িতে বসেই যেতে পারবো। এত চাপাচাপির মধ্যে তোর জায়গা হবে না ওখানে। তোর তো আবার ফ্যাশন নিয়ে খুবই সচেতনতা। এখন এই গাড়িতে বসলে তোর মেকআপ আর ড্রেস কোনোটাই ঠিক থাকবে না। তুই কোনো কথা না বলে এখানেই বস। বলেই আরিয়ান সেখান থেকে চলে গেল। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তোমাকে সার্কাসের জোকারের মতো লাগবে। একে তো 1 কেজি আটা ময়দা মেখে বুশ সেজে এসেছ, একটু বাদে রোদের আলো ঘেমে নিয়ে সব মেকআপ গলে গেলে তখন তোমাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগবে। এখনই কেমন শ্যাওলা গাছের সাদা পেতনির মতো লাগছে। রুহির আগে চোখ দুটো কটমট করে দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে এক্ষুনি তার মাথাটা ভেঙে তরমুজ বানিয়ে খেতে, কিন্তু এখন কোনো উপায় নেই। যেতে হলে এই হনুমানের গাড়িতে চড়েই যেতে হবে। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রুহি কিছুটা শান্ত হয়ে পিছনের সিটে গিয়ে বসতে গেলে আদনান মুখ বাঁকিয়ে বলল, হোয়াট লংসেন্স! আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমার সাথে ফ্রন্ট সিটে এসে বসো। বাধ্যগত হয়ে রুহি ফ্রন্ট সিটে এসে বসলো। রুহি সিট বেল্ট বাঁধতে ভুলে গেলে আদনান সেটা নিজ হাতে বেঁধে দিল। আচমকা আদনান তার এতটা কাছে আসায় হঠাৎ করে রুহির হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো সে। আবারও সেই পুরনো অনুভূতি নাড়া দিয়ে উঠল মনে। রুহি মনে মনে ভাবল, মানুষটা এতটাও মন্দ নয়। রুহি চোখ খুলে আর চোখে কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে আদনান বাঁকা হাসলো। তার মনে এই মুহূর্তে শয়তানি বুদ্ধি চেপে বসেছে। প্রথম 2টা গাড়ি ছেড়ে দিয়েছে। আদনান গাড়ি স্টার্ট করেই এমন একটা ঝাঁকি দিল যে রুহি সিটকে একেবারে তার কাছে এসে পড়ল। একটু সামলে বসতে পারো না? এত হ্যাংলা পাতলা হলে জীবনে চলবে কি করে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বলতে গিয়ে আর একটা ঝাঁকি খেলো রুহি। এই লোকটা কি আজকে তাকে মেরে ফেলবে নাকি? এভাবে পর পর কয়েকটা ঝাঁকি দেওয়ার পর জামা কাপড় মেখে রুহির মেকআপের 12টা বেজে গেল। লিপস্টিক কাজল সম্পূর্ণ মেকআপ পুরো ছানাবড়া হয়ে গেছে। কোমরটাও বোধহয় ভেঙে গেছে। এই বজ্জাত বেটাকে ভালো ভাবতে গিয়ে উচিত শিক্ষা পেল রুহি। একদিন এই বেটাকে সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে নিক, শুধু এমন মজা দেখাবে যে জীবনে তার সাথে লাগতে আসবে না। মনে মনে কথাগুলো ভেবে রাগে ফোঁস করতে লাগলো রুহি। আর আদনান তা দেখে মিটমিট করে হাসতে লাগলো। গাড়ি থামান বলছি। মাঝ রাস্তায় রুহি বেশ জোরে সোরে কথাটা বলল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কথা শুনতে পান না? আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি। মাঝ রাস্তায় গাড়ি থামানোর কোনো নিয়ম কারণের মধ্যে পড়ে না। তোমার কথা মানতে বাধ্য নই আমি। সো এটা করা যাবে না।
রুহি রেগে আগুন হয়ে আদনানকে ধাক্কা দিতে লাগলো। আদনান তাল সামলাতে না পেরে দ্রুত গাড়ি এক সাইডে ব্রেক করলো। সাথে সাথেই প্রচণ্ড জোরে এক ধমক দিল রুহিকে। রুহি কেঁপে উঠল। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজা খুলে তাকে টেনে বের করে আদনান দাঁতে দাঁত চেপে তেজি কণ্ঠে বলল, লনসেন্স স্টুপিড মেয়ে কোথাকার! কি করছিলে এটা তুমি? আমি সময় মতো ব্রেক না কষলে এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মাথায় কি সামান্য পরিমাণের বুদ্ধি নেই তোমার, নাকি কেবল হাতে পায়ে বড় হয়েছ? রুহি কোনো কথা না বলে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আদনান দাঁতে দাঁত চেপে বলল, তুমি গাড়ি থেকে নামতে চেয়েছিলে না? যাও, তোমাকে এখানে ছেড়ে গেলাম। কিছু হয়ে গেলে তার দায়ভার আমি নিব না। বলে আদনান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রুহি অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে হঠাৎ কিছু বকাটে ছেলে রাস্তার দেখে তার বুক ধক করে উঠল। ছেলেগুলো তাকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। আদনান চলে যেতেই তারা তাকে ঘিরে ধরল। কি গো পুলটুসি, বয়ফ্রেন্ড বুঝি ছেড়ে চলে গেছে? চিন্তা নেই, আমরা আছি তো।